থাম্বনেল আর টাইটেল দেখেই জানতে পেরে গেছেন আজ আমরা মতিঝিলে এসেছি। আজকের এই পর্বটাই মুর্শিদাবাদের শেষ পর্ব। ঐতিহাসিক দিক থেকে মতিঝিল একটি অতি গুরুত্বপূর্ণ জায়গা। ভাগীরথী নদী তার দিক পরিবর্তনের ফলে এই মতিঝিলে একটি অশ্বক্ষুরাকৃতির হ্রদ তৈরি হয়। গেট দিয়ে একটু এগোতেই প্রথমেই চোখে পড়ল একটি সমাধি। মিস্টার কিটিং এর পুত্র এডওয়ার্ড কিটিং এর সমাধি এটি। মিস্টার কিটিং ছিলেন মিন্টের সুপারিনটেন্ডেন্ট। তার পুত্র 5 বছর বয়সে মারা যায়। আলীবর্দী খাঁর বড় মেয়ে মেহেরুন্নিসা অর্থাৎ ঘসেটি বেগমের স্বামী নওয়াজিশ মোহাম্মদ এইখানে একটি প্রাসাদ নির্মাণ করান, আর তার সঙ্গে নির্মাণ করান একটি মসজিদ, যেটি কালো মসজিদ নামেই পরিচিত। 1749 থেকে 50 এক বছরের মধ্যে এই মসজিদটি নির্মাণ করা হয়। নওয়াজিশ মোহাম্মদ ও ঘসেটি বেগম ছিলেন নিঃসন্তান। ঘসেটি বেগমের বোন আমিনা বেগমের ছেলে অর্থাৎ সিরাজউদ্দৌলার ছোট ভাই একরামউদ্দৌলাকে তাঁরা দত্তক নিলেন। আলীবর্দী খান মারা যাওয়ার আগে যখন সিরাজকে মসনদে বসালেন, ঘসেটি বেগম তখন খুব আপত্তি জানান। তার ইচ্ছা ছিল তার দত্তক পুত্র একরামউদ্দৌলাই নবাব হন, কিন্তু আলীবর্দী তার প্রিয় সিরাজকেই নবাব বানালেন। এইখান থেকেই শুরু হলো তার সিরাজের উপর রাগ। ঘসেটি বেগমের পুত্র একরামউদ্দৌলা বসন্ত রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। নওয়াজিশ মোহাম্মদ এই শোক সহ্য করতে পারলেন না। পুত্র শোকে 1755 সালের ডিসেম্বর মাসে নওয়াজিশ মোহাম্মদও মারা যান। এই সমাধি ক্ষেত্রে রয়েছে নওয়াজিশ মোহাম্মদ, একরামউদ্দৌলার শিক্ষক ও শমশের আলী খানের সমাধি। রক্ষণাবেক্ষণের অভাবে এই সমাধি ক্ষেত্রের প্রায় ভগ্নদশা। এই মসজিদের ঠিক পাশেই রয়েছে একটি গুপ্তঘর। শোনা যায় ঘসেটি বেগম এই গুপ্তঘরেই তার ধন সম্পদ লুকিয়ে রাখতেন। এই ঘরটি 65 ফুট লম্বা, 12 ফুট উঁচু এবং 20 ফুট চওড়া। উপরে ছাদ রয়েছে, কিন্তু ঘরের কোনো জানলা বা দরজা নেই। ভারতবর্ষ ইংরেজ শাসনের অধীনে চলে যাওয়ার পর তাঁরাও এইখানে গুপ্তধনের কথা জানতে পারেন এবং একদিন একটি কামান নিয়ে এসে এইখানে কামান দাগেন। যে সাহেব এই কামানটি চালিয়েছিলেন তিনি ওইখানেই রক্তবমি হয়ে মারা যান। তারপর থেকে আর কোনোদিন কেউ চেষ্টা করে দেখেনি এই গুপ্ত ঘরের মধ্যে কী রয়েছে। ভাগীরথী নদীর দিক পরিবর্তনের ফলে যে অশ্বক্ষুরাকৃতির হ্রদ সৃষ্টি হয়েছিল সেইটারই নাম মতিঝিল। নওয়াজিশ মোহাম্মদ এই মতিঝিলেই মুক্তোর চাষ করাতেন। এই মতিঝিলেরই অপর প্রান্তে নওয়াজিশ মোহাম্মদ একটি বিশাল প্রাসাদ নির্মাণ করান। আমরা এখন এই মসজিদ চত্বর থেকে বেরিয়ে সেই প্রাসাদের দিকেই যাব। মসজিদের ঠিক পাশের অংশটিকে নাম দেওয়া হয়েছে প্রকৃতির তীর্থ, যা একটি বিনোদন পার্ক। 2015 সালে এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এর ভিতরে ঢুকতেই প্রথমেই চোখে পড়বে টিকিট ঘর।
টিকিট মূল্য জন প্রতি 20 টাকা, আর 5 বছর পর্যন্ত বাচ্চাদের কোনো টিকিট লাগে না। পর্যটকদের জন্য কিছু বিশেষ নিয়মাবলী এইখানে লেখা রয়েছে। এর ভিতরে কোথায় কি আছে তা একটি মানচিত্রের আকারে এই পথে আপনি দেখতে পাবেন। এই প্রকৃতি তীর্থটি 1050 বিঘা জমির উপর দাঁড়িয়ে রয়েছে। গেট দিয়ে ভিতরে ঢুকলে প্রথমেই চোখে পড়বে মুর্শিদ কুলি খাঁর মূর্তি। এই প্রকৃতি তীর্থের মধ্যেই রয়েছে বাচ্চাদের বিনোদনের পার্ক। এর মধ্যে সাইকেল পাওয়া যায়, আপনি সাইকেল ভাড়া নিয়েও এই পুরো প্রকৃতির তীর্থ ঘুরে দেখতে পারেন। আলীবর্দী খাঁর জামাতা নওয়াজিশ মোহাম্মদ ছিলেন ঢাকার ডেপুটি গভর্নর। তার নাম ছিল মোহাম্মদ রাজা। এই মতিঝিলের একদম শেষ প্রান্তে তিনি একটি প্রাসাদ নির্মাণ করেছিলেন। গৌড়ের ধ্বংসস্তূপ থেকে কোষ্টি পাথরের পিলার নিয়ে এসে তিনি বানিয়েছিলেন এই প্রাসাদ, যার নাম লিখেছিলেন সংহি দালান। মতিঝিলের সেই সুন্দর প্রাসাদ দেখে সিরাজউদ্দৌলা হিরাজিলের প্রাসাদ নির্মাণ করালেন। একদিন তিনি এই মতিঝিলের প্রাসাদ আক্রমণ করে ঘসেটি বেগম অর্থাৎ তার মাসিকে তুলে আনলেন হিরাজিল প্রাসাদে। তার সমস্ত ধন সম্পদ লুট করে নিয়ে এলেন। ধনকুবের জগৎ শেঠের সঙ্গে মতবিরোধের ফলে সিরাজউদ্দৌলা একবার জগৎ শেঠকে প্রকাশ্য রাজসভায় চড় মেরে দেন। জগৎ শেঠ তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন। তার ঘনিষ্ঠ বন্ধু নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র দেব তাকে আড়াল থেকে সাহায্য করতে শুরু করেন। জগৎ শেঠ ঘসেটি বেগম, মির্জাফর ইংরেজদের সঙ্গে এই মতিঝিল প্রাসাদেই গোপনে বৈঠক করলেন। মির্জাফরের বিশ্বাসঘাতকতায় 23শে জুন 1757 সাল পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হলেন, আর বাংলা তথা ভারতবর্ষ চলে গেল ইংরেজদের হাতে। 1757 সালের 23শে জুন পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হওয়ার পর মির্জাফর 1758 সালে মতিঝিলের এই অংশে নির্মাণ করালেন বারোদুয়ারি। রবার্ট ক্লাইভ সেই বারোদুয়ারিতেই থাকতেন। 1771 সাল থেকে 1773 সাল পর্যন্ত ওয়ারেন হেস্টিংস যখন নবাবের রাজনৈতিক প্রধান হিসেবে কাজ করতেন, এই বারোদুয়ারিতেই থাকতেন। হাঁটতে হাঁটতে এই প্রকৃতি তীর্থের প্রায় মাঝখান অবধি চলে এসেছি। এই পার্কে প্রচুর বসার জায়গা রয়েছে। একটু বিশ্রাম নিয়ে তবেই আমরা আবার এগোবো। একটু বিশ্রাম নিয়ে আবার এগিয়ে পড়লাম।
একটু এগোতেই চোখে পড়ল মুক্তাঙ্গন। আসুন আপনাদের মুক্তাঙ্গনটা দেখাই। এটি মতিঝিল ভবন। এখন করোনার কারণে এগুলো সবই বন্ধ। পাশেই রয়েছে বিশাল বড় গোলাপের বাগান। তবে এই গোলাপের বাগানে প্রবেশ নিষিদ্ধ, তাই বাইরে থেকেই দেখালাম। একটু এগোতে চোখে পড়ল আলীবর্দী খানের মূর্তি। এইখানে রয়েছে ফোয়ারা। এটার নাম দেওয়া হয়েছে সুরের ঝর্ণা। আলো ও সঙ্গীত সহযোগে একটা সুন্দর অনুষ্ঠান এখানে পরিবেশন করা হয়, কিন্তু এখন করোনার কারণে এটি বন্ধ রয়েছে। এই প্রকৃতি তীর্থের ভিতরে পর্যটকদের থাকার জন্য রয়েছে পর্যটক নিবাস। এইখানে চোখে পড়ল সিরাজউদ্দৌলার মূর্তি। এখানে রয়েছে একটি পদ্ম পুকুর, যেখানে বোটিং এর বন্দোবস্তও রয়েছে। আপনারা চাইলে বোটিংও করতে পারেন। দেখতে দেখতে আমরা এই প্রকৃতি তীর্থের একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি। এককালে এইখানে ছিল ঘসেটি বেগমের প্রাসাদ। সেই প্রাসাদ আজ আর নেই, রয়েছে এই বিনোদন পার্ক। আসুন এইখান থেকে টিকিট কেটে আপনাদের নিয়ে যাব সেই প্রাসাদের প্রাঙ্গণে। সেইখানেই হবে লাইট অ্যান্ড সাউন্ড শো। জনপ্রতি 20 টাকা করে টিকিট কেটে নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম। এই মুহূর্তে আমরা রয়েছি ঘসেটি বেগমের প্রাসাদের ঠিক সামনে, যে প্রাসাদে বসে সিরাজের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র রচনা করেছিলেন। প্রাসাদটি পরবর্তীকালে বিভিন্ন আক্রমণের ফলে ধ্বংস হয়ে গিয়েছে। প্রাসাদের সামনে চত্বরটি বাঁধিয়ে এইখানেই লাইট অ্যান্ড সাউন্ড শোর বন্দোবস্ত করা হয়েছে।
এই ব্যাগে দাঁড়ান দুটো মোটর সাইকেল দুটো জায়গা আছে দুটো জায়গা দাঁড়ান এই ব্যাগে হ্যাঁ লাইট সো চলাকালীন কোনো রকমের অডিও বা ভিডিও রেকর্ড করা যাবে না। সো চলাকালীন কোনো রকমের অডিও বা ভিডিও রেকর্ড করা যাবে না এবং সো চলাকালীন লাইট অ্যান্ড সাউন্ড কন্ট্রোল রুমের সামনে দিয়ে যাতায়াত করবেন না। সো চলাকালীন লাইট অ্যান্ড সাউন্ড কন্ট্রোল রুমের সামনে দিয়ে যাতায়াত করবেন না। কোনো রকম অডিও বা ভিডিও করা বারণ ছিল বলে আপনাদেরকে পুরো অনুষ্ঠানটা দেখাতে পারলাম না। তবে আপনারা যারা বেড়াতে আসবেন একবার এই অনুষ্ঠানটা দেখবেন, খুব ভাল লাগবে। এই লাইট অ্যান্ড সাউন্ডের দুটো শো এখানে অনুষ্ঠিত হয়। সেই লাইট অ্যান্ড সাউন্ড দেখে যখন বাইরে বেরিয়ে এলাম, গেটের কাছেই দেখতে পেলাম মীর মদনের কামান। তবে যে কামানটা মীর মদন পলাশির যুদ্ধে ব্যবহার করতে গিয়ে মারা গিয়েছিলেন, সেই কামানটা দেখতে পাবেন হাজারদুয়ারি প্রাসাদের দোতলায়। পার্ক থেকে বেরোনোর পথেই পড়বে এই খাবার জায়গা। রকমারি খাবারের দোকান রয়েছে এই অংশে, বসার ব্যবস্থাও রয়েছে। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করবেন। সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পরের পর্বে যাব অন্য কোথাও। ততক্ষণ সঙ্গে থাকবেন, অপেক্ষায় থাকবেন আর ভালো থাকবেন।